আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে শিখন অভিজ্ঞতা ৩ এর সমস্ত ছক তোমাদের করে দেওয়া হবে। চলো সরাসরি ছকে চলে যাওয়া হোক। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আমরা সরাসরি ছকে চলে যাই। পৃষ্ঠা নাম্বার ২৬ এর ছক দেখি কি বলা আছে। চলো আমরা দেখে নিই। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। শিক্ষক যে বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা নিচের ছকে লিখি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এখানে একটা নমুনা ছক দেখাচ্ছি, তা তোমরা লিখে রাখতে পারো। নমুনা উত্তর: শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা নিম্নরূপ। পয়েন্ট নাম্বার ১: যিনি প্রতিবেদনটি তৈরি করেছেন তার নাম দেওয়া আছে কিনা। নাম্বার ২: প্রতিবেদন অন্যের কোনো তথ্য ব্যবহার করা থাকলে সেটির উৎস উল্লেখ করা হয়েছে কিনা। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ছকে চলে যাই। পরবর্তী ছকে কি বলা আছে আমরা দেখি। পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ। এবার পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ হিসেবে শিক্ষক কেন অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বলেছেন তা বের করতে হবে। আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা উপরের শ্রেণীতে শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা নিয়ে এর কারণ খুঁজে বের করতে পারি। নিচের বাক্সে আমাদের খুঁজে বের করা কারণটি অথবা কারণগুলো লিখি। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে একটা ছকের নমুনা উত্তর দেখাচ্ছি। আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ। চলো তোমাদের এই ছকে পৃষ্ঠা নাম্বার ২৬-এর ছকের নমুনা উত্তর দেখাচ্ছি, তোমরা তা খাতায় লিখে রাখতে পারো। নমুনা উত্তর: আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ১: সৃজনশীলতায় অন্যের লেখা চুরি মহা অন্যায়। নাম্বার ২: নিজের সৃজনশীলতার বিকাশ ব্যাহত হয়। নাম্বার ৩: লেখক লেখার আগ্রহ হারিয়ে ফেলেন। নাম্বার ৪: আর্থিকভাবে লোকসানের শিকার হতে হয়। নাম্বার ৫: জ্ঞানের জগতে নতুন কিছু সংযোজন হয় না। এরপরের ছকে কি বলা আছে চলো দেখি। আমরা সরাসরি পরের ছকে চলে যাচ্ছি। পরের ছকে কি বলা আছে একটু দেখে নিই। সেশন নাম্বার ২: অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তা সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা অথবা ছবি তথ্য ব্যবহার করতে চায় তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া। তাদের কি দেওয়া? নাম দেওয়া। এটি কিন্তু আমাদের বিদ্যালয় পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে। এই সেশনে আমরা যে বাড়ির কাজটি করেছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকে উত্তর শুনতে চাইবেন। কি করতে চাইবেন শিক্ষক? শিক্ষক আমাদের কাছ থেকে উত্তর জানতে চাইবেন। অর্থাৎ কেন কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে কিছু জানতে চাইবেন। আমাদের সহপাঠীরা যে কারণগুলো বলেছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিচের ছকে লিখতে পারি। সহপাঠীদের বলা উত্তর। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের ১, ২, ৩, ৪ চারটার নমুনা উত্তর দেখাচ্ছি। নমুনা উত্তর: কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহপাঠীরা যে কারণে এটি গুরুত্বপূর্ণ বলে বলেছেন তা নিম্নরূপ। সহপাঠীদের বলা উত্তর: ১ নম্বর, লেখক উৎসাহিত হয়। ১ নম্বর কি হয়? লেখক উৎসাহিত হয়। ২ নম্বরে লেখক সতত্ব সতত্ব ঠিক থাকে। ৩ নম্বর, তথ্যের নিশ্চয়তা দেয়। ৪ নম্বর, প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের ছকে চলে যাই। পরের ছকে কি বলা আছে আমরা পরের ছকে চলে যাই, এগুলা তোমরা পড়ে নেবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা কি বিষয়ে আমরা নিচের একটা ছক আছে এটা পূরণ করে তোমাদের
পূরণ করলে তোমরা বুঝতে পারবা। এখানে বলা আছে বইয়ের নাম আমার বন্ধু রাশেদ, বইটি পড়েছেন আব্দুর রহমান, বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তোমরা নিশ্চয়ই জাফর ইকবালকে চিনে থাকবে। এই বইটি কার? বুদ্ধিবৃত্তিক সম্পদ। বইটি প্রচ্ছদ কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? উত্তর তোমাদের এখানে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই জায়গায় নমুনা উত্তর দেখাচ্ছি, তোমরা তা লিখে রাখতে পারো। হ্যাঁ, দেখো এবার নমুনা উত্তরটি দেখো। নমুনা উত্তরে কি বলা আছে? বইটি মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিবৃত্তিক সম্পদ। বইটি কি জাফর ইকবালের বুদ্ধিবৃত্তিক সম্পদ? হ্যাঁ, বইটি প্রচ্ছদটি বুদ্ধিবৃত্তিক কি সম্পদ। পরেরটা দেখি আমরা কি বলছে। মোবাইল ফোন। মোবাইল ফোন মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছেন একটি কোম্পানি। মোবাইল ফোন সেটটি কি করেছেন? একটি কোম্পানি প্রস্তুত করেছেন, অর্থাৎ তৈরি করেছেন। ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর। ফোনটি বিক্রি করে কে? আলম মোবাইল ফোন স্টোর। এই মোবাইল ফোনটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ তা তোমরা পরিচ্ছকে লিখবা। তো পরিচ্ছকে আমরা নমুনা উত্তর দেখাচ্ছি যে মোবাইল ফোনটি প্রস্তুতি ফর্মুলা বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং ফোনটি প্রস্তুতকারী কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদ। আমরা সরাসরি পরের ছকে চলে যাচ্ছি। পরের ছকের প্রশ্ন উত্তর কি বলছে, পরের ছক কি বলছে দেখি। একখণ্ড ফসলি জমির ছবি। ধানের মৌসুমে একজন কৃষক এখানে ধান ফলান। এই জমির মালিক সুব্রত বড়ুয়া। এই ফসলি জমিটি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? তোমরা এদিকে একটা ছক আছে, ছকে লিখবা। নমুনা উত্তর সাথে সাথে দেখাচ্ছি তোমাদের। ফসলি জমিটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। কারণ কি? জমিতে ফসল ফলানো, এখানে ফসল কৃষকের বুদ্ধিবৃত্তিক সম্পদ। তো শিক্ষার্থী দেখি পরে ছকে কি বলা আছে। পরবর্তী ছকে মোবাইল ফোনে তোমাদের নমুনা উত্তর দেখানো হয়েছে। এরপর আমরা পরবর্তী ছকে দেখি। পরবর্তী ছকেও ধান ক্ষেতের, এইটাও তোমাদের নমুনা উত্তর দেখানো হয়েছে। তার পরবর্তী ছকে আমরা সরাসরি চলে যাই। সেশন নাম্বার 3। আচ্ছা দেখি সেশন নাম্বার 3 কি বলা আছে। সেশন 3 গুপ্তধনের খোঁজে। গত সেশনে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা পেলাম ও অনুশীলন করলাম। বুদ্ধিবৃত্তিক সম্পদের এই ধারণা আমাদের বিদ্যালয় পত্রিকাটি তৈরি করতে অনেক অনেক সহায়তা করবে। আচ্ছা, এবার আমরা একটি খেলা খেলবো বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণগুলো বোঝার জন্য। শিক্ষকের কাছ থেকে খেলার নামটি ও কিভাবে খেলতে হবে তা জেনে নেই। তোমাদের শিক্ষার্থী তোমাদের ক্লাসে শিক্ষকদের কাছ থেকে জেনে নিবা। তো তোমাদের খেলার নাম এখানে একটা নমুনা উত্তর দেখাচ্ছি। খেলার নাম লিখি, তোমাদের নমুনা উত্তর দেখাচ্ছি, এটাও লিখে রাখতে পারো। মনে করো খেলার নাম ট্রেজার হান্ট। নমুনা খেলা ট্রেজার হান্ট। বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা বোঝার জন্য শিক্ষক আমাদেরকে একটি খেলা খেলতে নির্দেশনা দিয়েছেন। তাই শিক্ষকের নির্দেশনা অনুসারে নিচের খেলার কৌশলটি উল্লেখ করা হলো। নাম্বার 1, খেলাটির জন্য সকল শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে হবে। নাম্বার 2, শিক্ষকের দেওয়া কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের নাম আমরা এক একটি চিরকুটে লিখব। এরপর চিরকুটগুলো একটি বাক্সে নিয়ে নাড়াচাড়া করব। নাম্বার 3, এরপর প্রতিটি দলের সদস্য নিজেদের মতো করে একটি করে চিরকুট উঠাবো। নাম্বার 4, সবাই যার যার চিরকুটে যা পেয়েছি তা চিরকুটের পাশে চিহ্ন হিসেবে নিজের রোল লিখে রাখবো এবং চিরকুটে লেখা বিষয়টি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিনা সেটিও লিখবো। নাম্বার 5 কি বলা আছে চলো প্রিয় শিক্ষার্থী দেখে নেই। এরপর দলের একজন শিক্ষকের কাছে চিরকুটগুলি কি করবে? জমা দিবে। নাম্বার 6, এরপর শিক্ষক এক একটি চিরকুট খুলে যার রোল নাম্বার পাবে তাকে চিরকুটে লেখা বুদ্ধিবৃত্তিক সম্পদটি সম্পর্কে বলার জন্য নির্দেশ দিবেন। তো প্রিয় শিক্ষার্থী আমরা সরাসরি পরের ছকে চলে যাচ্ছি। পরবর্তী ছকে কি বলা আছে চলো আমরা দেখে নিই। পরবর্তী ছকে অনেকগুলো ছক রয়েছে। কি ছক রয়েছে? চিরকুটের বিস্তারিত তথ্য, আবার চিরকুটের বিস্তারিত তথ্য, পরবর্তী পৃষ্ঠাতেও চিরকুটের বিস্তারিত তথ্য, চিরকুটের বিস্তারিত তথ্য, এরকম 5টি আছে। চলো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই জায়গার ছকের নমুনা উত্তরগুলো দেখাচ্ছি। নমুনা উত্তর চিরকুটের বিস্তারিত তথ্য। চিরকুটে দীপু নাম্বার 2 বইটির নাম পাওয়া গিয়েছে।
এই বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সুতরাং এটি একটি সাহিত্য সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ। এই বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক ডক্টর মোহাম্মদ কেডা জাফর ইকবাল। 2 নাম্বার চিরকুটে কি পাইছে চলো দেখি। চিরকুটের বিস্তারিত তথ্য। চিরকুটে অ্যাপলের একটি লোগো পাওয়া গেছে। অ্যাপলের একটি কি লোগো পাওয়া গিয়েছে। এটি একটি শিল্প কারখানার সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ। লোগোটি অ্যাপল কোম্পানির বুদ্ধিভিত্তিক সম্পদ। 3 নাম্বার চিরকুটে কি বলা আছে চলো দেখি। চিরকুটের বিস্তারিত তথ্য। চিরকুটে ত্রৈমাত্রিক দেয়ালিকা নামটি লেখা ছিল। আমাদের বিদ্যালয়ের পত্রিকাটি ত্রৈমাত্রিক দেয়ালিকা নামে প্রকাশিত হয়। সুতরাং ত্রৈমাত্রিক দেয়ালিকা হলো বুদ্ধিভিত্তিক সম্পদ, আর এই সম্পদের মালিক আমাদের বিদ্যালয়। 4 নাম্বার চিরকুটে কি লেখা আছে দেখি। চিরকুটে বিস্তারিত তথ্য। চিরকুটে মোনালিসার একটি ছবি পাওয়া গিয়েছে। এই ছবিটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। সুতরাং এটি একটি চিত্রশিল্প সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ। এই বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক লিওনার্দো দা ভিঞ্চি। 5 নাম্বার চিরকুটে কি বলা আছে। চিরকুটে বিস্তারিত তথ্য। চিরকুটে পিপীলিকা লেখা ছিল। বাংলাদেশের প্রযুক্তিবিদ্যা পিপীলিকা নামে কি একটি সার্চ ইঞ্জিন তৈরি করা আছে। এখানে বুদ্ধিভিত্তিক সম্পদ হলো পিপীলিকা। এটি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক সম্পদ। 6 নাম্বার দেখো। চিরকুটের বিস্তারিত তথ্য। এবার যে চিরকুটটি উঠলো তাতে লেখা ছিল বাংলাদেশের ইলিশ। ইলিশ বাংলাদেশের কি জাতীয় মাছ। সুতরাং বাংলাদেশের ইলিশ একটি ভৌগোলিক বুদ্ধিভিত্তিক সম্পদ, কারণ এটি বাংলাদেশের নিজস্ব পরিচিত বহন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে ছকে চলে যাই। চলো আমরা সরাসরি ছকে চলে যাই। ছকে কি বলা আছে দেখি। এবার নিচের বইয়ে লিখে বুদ্ধিভিত্তিক সম্পদের কয়েকটি ধরন আমাদের প্রতিবেদনে আছে। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একই জায়গায় নমুনা উত্তর আমি দেখাচ্ছি, তোমরা তা সংরক্ষণ করে রাখতে পারো। নমুনা উত্তর। ইলেকট্রনিক্স ডিভাইস, অপর পাশে সফটওয়্যার। ইলেকট্রনিক ডিভাইসে কি কি? কম্পিউটার, মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড। তোমরা এগুলোর সাথে নিশ্চয়ই কি আছো পরিচিত আছো। সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারসফট, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজার। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে ছকে চলে যাচ্ছি। আমরা সরাসরি পরের ছকে চলে যাচ্ছি। সেশন 4-এর একটা ছক আছে, চলো ছকটা আগে পড়ে নিই কি বলা আছে। সেশন 4, কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি। এখন বলি, এই যে এত ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো, সেসব সম্পদ ব্যবহারের সময় আমাদের কি করা উচিত? আমরা আগেও এর উত্তরটি লিখেছি, আমাদের উত্তরটি নিচে লিখি। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই জায়গায় নমুনা উত্তর আমি দেখাচ্ছি, তা তোমরা সংগ্রহ করে রাখতে পারো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমুনা উত্তর। বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারীর অনুমতি নিতে হবে। অনুমতি না দিতে পারলে অন্তত ব্যবহারের সময় ওই সম্পদের মালিকের নাম উল্লেখ করতে হবে। তাছাড়া ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে। ব্যবসার স্বার্থে হলে তাকে কি করতে হবে? তাকে কি করতে হবে? অর্থ প্রদান করতে হবে। এই সম্পদের কোনো কিছু কপি করা যাবে না। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার পরের ছকে চলে যাচ্ছি। সরাসরি আমরা পরের ছকে চলে যাই। পরের ছক পৃষ্ঠা নম্বর মনে হয় 34, 35। পরের ছক পৃষ্ঠা নম্বর 35। 35-এ একটা ছক আছে, ছকটা দেখি। স্বত্বাধিকারীর ধারণ, ক্ষতির ধরন। এখানে 1 নম্বর দেওয়া আছে গায়ক, 2 নম্বর লেখক, 3 নম্বর গবেষক। গায়কের ক্ষতির ধরন দেওয়া আছে একটা, গায়ক গান গাওয়ার আগ্রহ কি হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। তো শিক্ষার্থী, লেখকের কি কি ক্ষতিধরন হতে পারে, গবেষণার কি ক্ষতিধরন হতে পারে, আমরা তোমাদের কিছু নমুনা উত্তর দেখাচ্ছি, তা তোমরা লিখে রাখতে পারো।
নাম্বার ১, গায়ক। গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। নাম্বার ২, লেখক। লেখালেখির আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন। নাম্বার ৩, গবেষক। একজন গবেষক দিনরাত কঠোর পরিশ্রম করে কোনো একটি বিষয়ে গবেষণার তত্ত্ব আবিষ্কার করেন, কিন্তু সেটি নিজের বলে স্বীকৃতি না থাকলে গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন না। নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হয়ে পড়বেন। নাম্বার ৪, প্রোগ্রামার। ওয়েবসাইট তৈরি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আগ্রহ হারাবেন, আর্থিক ক্ষতির শিকার হবেন। নাম্বার ৫, প্রকাশক। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নাম্বার ৬, ব্যবসায়ী। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আমরা পরবর্তী সেশন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।